শুরুতে জানিয়ে দেব, এবার চীন রাশিয়ার যুদ্ধ বিমানকে ধাওয়া করছে আমেরিকা, কানাডা বাসছে যুদ্ধের দামামা। জানিয়ে দেব, আল আকসা মসজিদ ঘিরে ইসরায়েলের নতুন ফন্দি প্রকাশ। এদিকে চীন সীমান্তের কাছে সামরিক সদর দপ্তর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি বিদ্রোহীদের। জানিয়ে দেব, দুর্নীতির দায়ে গ্রেফতার হলেন এবার সাবেক রুশ প্রতিরক্ষা উপমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব, এবার গাজায় যুদ্ধবিরতির সংলাপে সরাসরি যোগ দিতে যাচ্ছেন সিআইএর প্রধান। এবার চীন রাশিয়ার যুদ্ধ বিমানকে ধাওয়া করল আমেরিকা, কানাডা বাসছে যুদ্ধের দামামা। চীন ও রাশিয়ার 4টি যুদ্ধ বিমানকে ধাওয়া দিয়েছে আমেরিকা ও কানাডার যুদ্ধ বিমান। স্থানীয় সময় গত বুধবার যুক্তরাষ্ট্রের আলাস্কার পার্শ্ববর্তী এলাকায় এই ঘটনাটি ঘটে। নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড এক বিবৃতিতে জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ধাওয়া দিয়ে চীন ও রাশিয়ার সামরিক বিমানগুলোকে আলাস্কার আকাশসীমার পাশ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এনআরডিএ বলেছে, রাশিয়ার যুদ্ধ বিমান দুটি TU-95 মডেলের ছিল। চীনা যুদ্ধ বিমান ছিল দুটি PRC-H-6 মডেলের। শনাক্ত করার পরপরই যুক্তরাষ্ট্র ও কানাডা যুদ্ধ বিমানে গিয়ে সেগুলো ধাওয়া দেয়। তবে চীন ও রাশিয়ার যুদ্ধ বিমানগুলো যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেনি এবং সেগুলোকে হুমকি হিসেবেও বিবেচনা করা হয়নি বলে জানিয়েছে NORDA। এই বিষয়ে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়া ও চীনের এসব যুদ্ধ বিমান ওই এলাকায় যৌথ টহল দিতে দেখা গিয়েছিল। আলাস্কা সংলগ্ন প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলে 5 ঘন্টারও বেশি সময় ধরে টহল দিয়েছে যুদ্ধ বিমানগুলো। অন্যদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, আলাস্কার উপকূল সংলগ্ন বোয়িং সাগরে রাশিয়ার সঙ্গে কৌশলগত যৌথ টহলে যুদ্ধ বিমান পাঠানো হয়েছিল। সামরিক সম্পৃক্ততার বার্ষিক পরিকল্পনা মেনে টহল দেওয়া হয়েছে। এদিকে আল আকসা মসজিদ ঘিরে ইসরায়েলের নতুন ফন্দি। গাজায় চলমান যুদ্ধে এবার ইসরায়েলের পবিত্র আল আকসাকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা করছে। ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির দাবি করেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রশাসন আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গত কয়েক দশক ধরে জেরুজালেম টেম্পল মাউন্টে ইহুদি প্রার্থনা নিষিদ্ধ ছিল, কিন্তু এবার সেই নিষেধাজ্ঞা ভাঙতে যাচ্ছে। ইতামার বেন গাভির ইসরায়েলের পার্লামেন্টের নেসেটে বলেন, আমি গত সপ্তাহে টেম্পল মাউন্টে গিয়েছিলাম। আমরা সেখানে প্রার্থনা করেছি। নেতানিয়াহু প্রশাসন ইহুদিদের টেম্পল মাউন্টে প্রার্থনার অনুমতি দিয়েছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, আল আকসা প্রার্থনার বিষয়ে পূর্বের নিয়ম বহাল থাকবে। যদিও বিশ্লেষকরা বলেছেন, বেন গাভিরের দাবি যদি সত্য হয় তবে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে উত্তেজনা আরও বাড়বে। মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার আগে নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, টেম্পল মাউন্টের স্থিতাবস্থা পরিবর্তিত হয়নি এবং হবেও না। জেরুজালেমের আল আকসা মসজিদের মুসলমানদের কাছে সৌদি আরবের মক্কা ও মদিনার পর পবিত্র তৃতীয় স্থান। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েল আল আকসা মসজিদে প্রবেশের বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে আসছে। এবার সেই নিষেধাজ্ঞা ভাঙার নতুন কৌশল নিয়েছে ইসরায়েল। এদিকে চীন সীমান্তের কাছে সামরিক সদর দপ্তর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি বিদ্রোহীদের। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি দাবি করেছে যে তারা চীনের সীমান্তের কাছে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সামরিক সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে MNDAA এই দাবি করেছে। এই তথ্য রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে। বিবৃতিতে MNDAA জানায়, এই ঘটনাটি জান্তা সরকারের জন্য সবচেয়ে বড় পরাজয় হতে পারে। প্রায় 23 দিন ধরে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে অবশেষে চীনের সীমান্ত থেকে প্রায় 120 কিলোমিটার উত্তরে শান রাজ্যের কৌশলগত লাশের শহর লাশিও দখল করে রেখেছে তারা। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আমাদের সেনাবাহিনী বিশাল জয় পেয়েছে। শহরটি এখন সম্পূর্ণ মুক্ত। জনসাধারণকে শান্ত থাকতে এবং শহরকে প্রশাসনিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মিয়ানমারের জান্তা সরকারের এক মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হয়নি। MNDAA মিয়ানমারের বেশ কয়েকটি জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের গোষ্ঠীর মধ্যে একটি। তারা জান্তা সরকারকে উৎখাতের জন্য লড়াই করে আসছে। এই সংঘাতটি মিয়ানমারের সামরিক বাহিনী 5 দশকের শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। জাতিসংঘের মতে এই সংঘাতে প্রায় 26 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এদিকে দুর্নীতির দায়ে গ্রেফতার হলেন সাবেক রুশ প্রতিরক্ষা উপমন্ত্রী। দুর্নীতির দায়ে সাবেক রুশ প্রতিরক্ষা উপমন্ত্রী দিমিত্রি বুলগাকভকে গ্রেফতার করা হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস তাকে গ্রেফতার করেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। দিমিত্রি বুলগাকভ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রসদ বিভাগের প্রধান ছিলেন। দুর্নীতির অভিযোগ ওঠার পর 2022 সালের সেপ্টেম্বর মাসে পদচ্যুত করা হয় তাকে। এরপর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়েছে। বস্তুত দিমিত্রি বুলগাকভকে দুর্নীতির জড়িয়ে পড়ার অভিযোগে গত কয়েক বছর ধরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে বড় কেলেঙ্কারিগুলোর মধ্যে একটি। এর আগে গত 23 এপ্রিল রুশ প্রতিরক্ষা উপমন্ত্রী তিমুর ইনানভের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ দুর্নীতির অভিযোগ ওঠার পর তাকে পদচ্যুত ও গ্রেফতার করা হয়েছিল। তিমুর ইনানভ সাবেক রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগুর খুব ঘনিষ্ঠ ছিলেন। তারপর থেকে এই পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 5 জন বর্তমানে এবং সাবেক কর্মকর্তা এবং মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সর্বশেষ গ্রেফতার হলেন বুলগাকভ। তার গ্রেফতারের পর রাশিয়া প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছেন, প্রতিরক্ষা ও সামরিক খাতকে দুর্নীতিমুক্ত রাখতে সরকার বদ্ধপরিকর। 69 বছর বয়সী বুলগাকভ রুশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের একজন ছিলেন। সেনাবাহিনীতে তার বেশ প্রভাব ছিল। সামরিক খাতে অবদানের জন্য বেশ কিছু পদক ও সম্মাননাও পেয়েছেন তিনি। রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা হিরো অব রাশিয়াও পেয়েছেন তিনি। এবার গাজার যুদ্ধবিরতি সংলাপে সরাসরি যোগ দিতে যাচ্ছেন সিআইএ প্রধান। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির সংলাপে এবার সরাসরি যোগ দিতে যাচ্ছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস। রবিবার ইতালির রাজধানী রোমে শুরু হবে এই সংলাপ। গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মূলত গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের কবজায় থাকা জিম্মিদের মুক্তির এই সংলাপের প্রধান ইস্যু। রবিবার রোমে যে সংলাপ শুরু হচ্ছে সেখানে সিআইএর প্রধানের পাশাপাশি উপস্থিত থাকবেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি এবং মিশর ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধানরা। তবে হামাসের কোনো উপপ্রতিনিধি সেই সংলাপে থাকবেন না। এই প্রসঙ্গে আরও বিস্তারিত কিছু জানায়নি এই সূত্র। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর মধ্যস্থতার ভূমিকায় রয়েছে। এই 3 দেশের প্রচেষ্টায় গত বছর নভেম্বরের শেষ দিকের এক সপ্তাহের অস্থায়ী বিরতিতে সম্মত হয়েছিল হামাস ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সেই সময় নিজেদের কবজায় থাকা জিম্মিদের মধ্য থেকে 107 জনকে মুক্তি দিয়েছিল হামাস এবং তার পরিবর্তে বিভিন্ন কারাগার থেকে বন্দী ফিলিস্তিনিদের মধ্যে 150 জনকে মুক্তি দিয়েছিল ইসরায়েল। কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত আর কোনো যুদ্ধবিরতির ঘোষণা হয়নি গাজায়। গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মূলত গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের কবজায় থাকা জিম্মিদের মুক্তি এই সংলাপের প্রধান ইস্যু। রোববার রোমে এই সংলাপ শুরু হতে যাচ্ছে। সেখানে সিআইএর প্রধানের পাশাপাশি উপস্থিত থাকবেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি।